প্রিয় শিক্ষার্থী, 12 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এমন একটা জায়গা যে জায়গা থেকে প্রচুর কোশ্চেন করেছে 2020 সালের পর থেকে। স্পেশালি দেখো গুচ্ছ, সাত কলেজ, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই জায়গাগুলো থেকে কোশ্চেন করছে এবং কোশ্চেন করার জায়গা এখনো রাবির ক্ষেত্রে আছে। এখানে বলে নেই, 2020 সালের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মূলধন জাতীয় আয় ব্যয়ের এই জায়গাগুলো থেকে আহামরি কিন্তু কোশ্চেন করতেছে না। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই জায়গা থেকে যে কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলাই কিন্তু সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড এবং গুরুত্বপূর্ণ। তোমরা যখন বিগত সালে কোশ্চেন দেখবা মিলাই নিও। তো রাবি কিন্তু কোশ্চেন যেহেতু করতেছে না, এই জায়গা থেকে রাবি কোশ্চেন করার চান্সটা অনেক বেশি আছে। তাহলে দেখো এখানে আমরা কিছু উদাহরণ দেখবো, হ্যাঁ। মূলধন জাতীয় আয়ের উদাহরণ এখানে আমরা দেখতেছি কিছু মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণগুলো, এগুলোই মূলত আসে। মূলধন জাতীয় আয়, তাহলে শেয়ার অধিহার মানে বেশি দামে শেয়ার বিক্রি, অনিয়মিত মুনাফা মানে নিয়মিত না, ভিন্ন যে কোনো কারণে হুট করে মুনাফা হয়ে গেছে, স্থায়ী সম্পত্তি বিক্রয় লব্ধ অর্থ, এটা নিয়ে একটু কনফ্লিক্ট আছে, কিন্তু তারপরে এটা অধিহারের শেয়ার ইস্যু, সুনামের বিক্রয় লব্ধ অর্থ, এগুলোকে মূলধন জাতীয় আয় হিসেবে কনসিডার করবে। এছাড়া এছাড়া এক কথায় দায় মালিকানা সত্ত্বে যত উপাদান আছে এগুলোকে নর্মাল ভাবে ধরে নিবা, এগুলো হচ্ছে মূলধন জাতীয় আয়। নর্মাল ভাবে, যদিও আসলে ঋণটা কিভাবে মূলধন জাতীয় আয় হয়, তাই না? তো এগুলো একটু মানে বিচার বিশ্লেষণ করবা, আমি বললাম এর মানে এই না। তো সচরাচর মাথায় রাখবা শর্টকাট টেকনিকে, যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী দায় মালিকানার সত্ত্বা অংশের যে হিসাবগুলো থাকে, ঠিক আছে, এই হিসাবগুলাই মূলত আমাদের মূলধন জাতীয় আয়ের উদাহরণ। এছাড়াও স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত অর্থ, সুনাম বিক্রয়লব্ধ অর্থ বা অনিয়মিত আয়, এগুলোকে মূলত অনিয়মিত আয় বলা হচ্ছে। তো আয়গুলো কিন্তু পরবর্তীতে মালিকানা সত্ত্বে এসে যোগ হয়। তো এই যে বিষয়গুলো আছে, হ্যাঁ, তো এই জিনিসগুলোকে তোমরা আয় হিসেবে কনসিডার করবে, যদি এই জায়গাগুলো থেকে তেমন কোশ্চেন করে না, এটা অতটা ইম্পর্টেন্ট জায়গা না। মুনাফা জাতীয় আয়, এটা তো সচরাচর হয়। তো মুনাফা জাতীয় আয় খুবই সিম্পল, পণ্য বিক্রয়, সেবা প্রদান অথবা কমিশন প্রাপ্তি, উপভাড়া, এছাড়া হচ্ছে বিনিয়োগের সুদ আছে, শিক্ষানবিশ সালামি আছে। তো মূল কথা, বিশদায় বিবরণীর আয় পাঁচটা। যারা আর্থিক অবস্থার বিবরণী ভালোভাবে করছো, ভালোভাবে জানো, বিশদায় বিবরণী আয় অংশে যা যা অন্তর্ভুক্ত হয় সবগুলোই মুনাফা জাতীয় আয়, সোজা হিসাব। মূলধন জাতীয় ব্যয়, এক কথায় আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পার্শ্বে, স্পেশালি স্থায়ী সম্পদ মানে চলতি সম্পদ বাদে বাকি যা আছে সবগুলাকে তোমরা মূলধন জাতীয় ব্যয় বলবা। তাহলে স্থায়ী সম্পত্তির সম্পদ পাশে যা আছে সবগুলো মূলধন জাতীয় ব্যয়, চলতি সম্পদ বাদে। চলতি সম্পদ গুলো ম্যাক্সিমাম গুলো কি হয়, ম্যাক্সিমাম গুলাই হচ্ছে আমাদের হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত হবে, যদিও সমাপনী মজুত পণ্য এটাকে কিন্তু বিলম্বিতর মধ্যে আনা যাবে না, এটা মূলধন জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করবা, ঠিক আছে। এগুলা এগুলা নর্মাল কিছু বিষয়, কিছু কিছু বিষয় কনফ্লিক্ট থাকবে, এগুলো ধরে নিয়ে কাজ করতে হবে যদি এগুলো আসে না। এই উদাহরণগুলো থেকে কিন্তু আসবে। এখানে অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। যেমন এই কোশ্চেনটা গুচ্ছ করেছিল যে মূলধন জাতীয় ক্ষতি নিচের কোনটি, তাহলে শেয়ার অবহার, এটা হলো মূলধন জাতীয় ক্ষতি, ঠিক আছে। আচ্ছা, মুনাফা জাতীয় ব্যয়, তাহলে এক কথায় বিশদায় বিবরণীর ব্যয় পার্শ্বে যতগুলো লেনদেন অন্তর্ভুক্ত হবে সবগুলোই হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। স্বাভাবিকভাবে এই লেনদেনগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো 2020 সালের পর, অর্থাৎ আমাদের টিউটোরিয়াল সিরিজ পাবলিশ হওয়ার পর থেকে এই অংশ থেকে টোটাল 12টা কোশ্চেন করছে। আলহামদুলিল্লাহ, 12টা কোশ্চেন আমাদের টিউটোরিয়াল সিরিজের এই মাত্র 1-1.5 পৃষ্ঠা থেকে কিন্তু কমন আছে এবং কমন থাকতে বাধ্য। এর বাইরে যদি কোশ্চেন করা হয় দেখবে কোনো গাইড বই থাকবে না। এখন দেখো এখানে কয়েকটা কোশ্চেন তোমাদের সলভ করা, একটা পুরানো গাড়ি সংস্কার ব্যয়, ঠিক আছে, এটা কিন্তু মূলধন জাতীয় খরচ, ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন, 7 কলেজ রিপিট করছে। গুচ্ছ নতুন কোশ্চেন করছে, অবহারের শেয়ার বন্টন, এটা হচ্ছে কি আমাদের মূলধন জাতীয় ক্ষতি, যেটা একটু আগে বললাম। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছিল নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয় নয়, স্থায়ী সম্পত্তির অবস্থা, এই কোশ্চেন অবশ্যই রিপিটেডেরও কোশ্চেন। বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, ওই তো এখানে হচ্ছে ঘ নম্বর, যদিও অনেকেই গ নম্বর কাটবে কিন্তু আসলে ঘ নম্বরটাই ভালো। এরপর দেখো ব্যবসার আর্থিক অবস্থা প্রভাবিত করে এমন অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি বলা হচ্ছে, ব্যবসায়িক লেনদেন বলা হচ্ছে, ওই যে লেনদেনের লেনদেনের সংজ্ঞা থেকে কোশ্চেন করছে। এছাড়া দেখো কোনটি লেনদেন নয়, বেতনভুক্ত কর্মী নিয়োগ, দেখছো এগুলো কিন্তু খুব কমন। নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়, স্বাভাবিকভাবে মেশিনের বীমা খরচ, দেখছো কোথা থেকে কোশ্চেন করছে। এছাড়া দেখো কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ, এটা আবার ঢাবি রিপিট করছে, সেম একইভাবে অগ্রিম ভাড়া, ঠিক আছে। নিচের কোন খরচের জন্য নগদ অর্থ ব্যয় হয় না, স্বাভাবিকভাবে আমরা তো জানি অবচয়ের জন্য ব্যয় হয় না। এছাড়া দেখো নিচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য, স্বাভাবিকভাবে আর্থিক অবস্থা, সরি, আমাদের এখানে সঠিক উত্তর কি হবে, অর্থের মূল্যে পরিমাপযোগ্য কমপক্ষে দুইটা পক্ষ থাকবে, আর অপরদিকে আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করবে। আচ্ছা ঠিক আছে, আমাদের সঠিক উত্তর এখানে ঘ হবে, একটু মিস্টেক আছে, তোমরা এটা নতুন কারেকশনে ঠিক করে দিয়ে দিবনি, হয়তো বা পুরাতন এডিশন যেটা আছে
সেখানে হচ্ছে দেওয়া আছে, তোমরা এটা কারেকশন করে নিও। এবং এখানে বলি 2020 সালে টিউটোরিয়াল সিরিজ যেভাবে পাবলিশ হয়েছে, আজকে 2024, বই একই আছে, আমাদের নতুন কোনো কিছু অ্যাড হয়নি, সিম্পল দুই একটা বিষয় অ্যাড করছি এই। তো স্বাভাবিকভাবে টিউটোরিয়াল সিরিজ নতুন কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, তোমরা পুরাতন বইটা কিনলেও চলবে। ঠিক আছে, আমরা এখন বিশাল ডিসকাউন্টে তোমাদের টিউটোরিয়াল সিরিজ বইগুলো অফার করতেছি। অফার জানতে তোমরা সরাসরি কমেন্টস করো বা কমেন্টসের ডিটেলস দেওয়া থাকবে, স্বাভাবিকভাবে নক করিও এবং তোমরা আমাদের বই সম্পর্কে জানতে পারবা। এরপর দেখো, নিচের কোনটি লেনদেন নয়? মজুত পণ্যের মূল্য বৃদ্ধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করছে। নিচের কোনটি রাজস্ব জাতীয় খরচ মানে মুনাফা জাতীয় খরচ? ইজারা সম্পত্তির অবচয়। তাহলে এই 12টা কোশ্চেনেই আমাদের টিউটোরিয়াল সিরিজের এই যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, এই তিন তিন 3.5 পৃষ্ঠা থেকেই কমন, এবং এখান থেকে হাজার হাজার কোশ্চেন তৈরি করার সুযোগ আছে। তো স্বাভাবিকভাবে তোমাদের এভাবেই টিউটোরিয়াল সিরিজকে মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে। আমার মনে হয় না, আসলে মনে হয় না বলতে আসলে আমি তো জানি, বাজারে সাজেশনমূলক বই নেই, অর্থাৎ শেষ মুহূর্তে অল্প পড়ে তুমি যে সর্বসাধারণ কোশ্চেন কমন পাবা অথবা সাজেশনমূলক প্রস্তুতি নিবা এমন দিক নির্দেশনামূলক মার্কেটে নেই, একমাত্র টিউটোরিয়াল সিরিজ। তো স্বাভাবিকভাবে এই দৃষ্টিভঙ্গি থেকে আমি তোমাদের বলি এই বইগুলো তোমাদের জন্য বাধ্যতামূলক। এই বইগুলো তোমাদের এইচএসসি তেও কাজে লাগবে, এই জিনিসগুলো একাডেমিতে কাজে লাগবে, এই জিনিসগুলো অনার্সে যখন পড়বা তখন কাজে লাগবে, ভাইভা বোর্ডে গিয়ে কাজে লাগবে, চাকরি যখন দিবা তখন এই বইগুলো কাজে লাগবে। তো আশা করবো এই বইগুলো যারা সংগ্রহ করবা, বইগুলো সেল করবা না, তোমাদের কাছে রাখবা। অনেক কষ্ট করার পর, অর্থাৎ 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই জিনিসগুলোর জন্য আমি কষ্ট করছি। অ্যাজ এ চার্টার অ্যাকাউন্টেন্সির স্টুডেন্ট হিসেবে চার্টার অ্যাকাউন্টেন্সির বিষয়গুলো অ্যাড হচ্ছে। তো সব মিলে বইটা অন্য লেভেলের, এমন বই কম্বিনেশন করা কোয়াইট ইম্পসিবল। তো স্বাভাবিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিবা, তোমাদের ভালোর জন্য এগুলো করা হয়েছে। ক্লাস করতেছো, যদি উপলব্ধি করো বইগুলো দরকার, তাহলে দ্রুত কমিউনিকেশন করো, বইগুলো সংগ্রহ করো। আর একবার না বুঝলে ভিডিওগুলো বারবার দেখো। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ তোমাদের সবার জন্য থাকতেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।